সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে আমরা খুব আনন্দের একটি সময় নিয়ে আপনাদের সবার সামনে উপস্থিত হয়েছি। মানুষের জীবন হোক এবং জীবনের প্রত্যেকটি বিষয় হোক, একটি গোল্ডেন টাইম বলে একটি সময় থাকে। আমাদের এখানেও ঠিক তাই, গোল্ডেন টাইম ৮০ থেকে ২০০০, সেই সময় যে সুর, যে গান উপহার দিয়েছিল, তাদেরকে এখনও আমরা স্মরণ করি এবং আমার মনে আছে প্রত্যেকের সঙ্গেই বেশ একটি সুসম্পর্ক হয়ে গিয়েছিল। এই টকবুকি যুবকগুলোর প্রত্যেকের মধ্যে ছিল উচ্ছ্বাস, আনন্দ, ভালোবাসা। আমি শুরু করতে চাই আমার হাতের ডান দিক থেকে, অবস্কিউর টিপু। আমি আর কি বলবো, তার হাসি দেখেই বোঝা যাচ্ছে কতটা প্রাণবন্ধ ছিল। ডিফারেন্ট টাচের মেজবা, তার গান আর আমি কি বলবো, আমি নিজেই তার গানের ছন্দ উড়িয়ে বেড়াতাম। আমার পাশে বসে আছে বাবু। বাবু মাল্টি ট্যালেন্টেড, তার কোনো ব্যান্ডের প্রয়োজন হয়নি, কি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার ব্যস্ততা আমি একেবারে তাকে ছোট থেকে দেখেছি। ফজল নোভা বসে আছে, আমার মনে হয় তাকে বরাবরই আমার মনে হচ্ছে ভদ্রলোক গোছের টাইপের, কিন্তু গান যখন করে সবার মন তো ছুঁয়ে যায়, নারীদের মন একটু বেশি বেশি ছুঁয়ে যায়। উনি ছোপা রস্তম বলে না, অনেকটা তাই। আজকে এই সবার সঙ্গে বসতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। অনেক স্মৃতি জড়িয়ে আছে, প্রত্যেকের ভিতরেই ভালোবাসা, অভিমান, রসিকতা সব জড়িত। না হলে এরা শিল্পীও হতে পারতো না, না হলে এদের থেকে আমরা সুন্দর সুন্দর গান উপহার পেতাম না। আমরা শুরু করতে চাই। টিপু, আমি আজকে তোমার থেকে তোমার সঙ্গীত জীবনে একটি সুখের স্মৃতি শুনতে চাই, আমরা হয়তো জানিও না। ফেজল ভাই, আমার লাইফের সঙ্গীত জীবনের যে ব্যাপারটা, সেটা সবচেয়ে বেশি জানে আজমবাবু। তার কারণ হচ্ছে, আমি যখন ব্যান্ড শুরু করি তখন আজমবাবু আমাদের ড্রামার ছিল। অবস্কিউরের প্রথম অ্যালবাম, আজমবাবু ড্রামার। সুখের স্মৃতি বলতে রেকর্ডিং টাইমটাই বলি, আমরা 3 দিনে একটা অ্যালবাম শেষ করেছিলাম। 2 রাতে মিউজিক ট্র্যাক করেছি, আর 1 রাত আমি 12টা গানের ভয়েস দিয়েছি। এক রাতে 12টি গান? হ্যাঁ। ক্লান্তি বোধ করনি? ক্লান্তি, তার উপরে ডায়রিয়া। বাথরুমের একটা প্রবলেম ছিল যে আমরা পানি রেডি রাখতাম, যে টিপু স্যালাইন আর পানি, যে গান শেষ হলে এক রাতে 12টি গান কিন্তু সহজ। হ্যাঁ, 12টা গানের জন্য কি 12টা খাম থাকতো আলাদা নাকি একটা? না, আমাদের বাজেট তো 12,000 টাকা, এই অবস্থা পুরো রেকর্ডিং। তাহলে আমি তো ঠিকই বলেছি, স্বতঃস্ফূর্ত ভালোবাসা নিয়েই তোমাদের না, কিন্তু স্মৃতিটা যেটা আমি বলতে চাই মেইনলি, যে আমরা 3 রাতে রেকর্ডিং শেষ করার পরে আমাদের রেকর্ডিংটা হতো রাত 12টা থেকে সকাল পর্যন্ত। এই কারণে যে দিনের বেলায় অন্যান্যদের শিফট থাকতো। তোমার অ্যাসিস্ট্যান্ট পান্না আজম, আমার বড় ভাই, যিনি শিফট দিত না, আমরা রাতের বেলা কাজ করতাম, কিন্তু টাকা দিয়েছি 12,000 ওই আমলে ওনার হাতে, আর সেই টাকাটা অনেক কষ্ট করে টিপু জোগাড় করছে। ওইটা একটা বিশাল ইতিহাস আছে। যেদিন আমরা রেকর্ডিংয়ের কাজ শেষ করলাম, কাকরাইলে নাইটিঙ্গেল রেস্টুরেন্টের অপোজিটে হচ্ছে সারগম, ওটার ফুটপাতে আমরা 6-7 জন মিলে বসেছি। বসে মোটামুটি সবাই একমত হয়েছিলাম যে এই গানগুলো যদি মানুষ শোনে তাহলে গান করা যাবে, আদারওয়াইজ আর সম্ভব না, এত কষ্ট করে গান করা যাবে না। তো সুখ স্মৃতিটা হচ্ছে এটা ফেরদৌস ভাই, যে অ্যালবামটা বের হওয়ার পরে এত ম্যাসিভ সাড়া পেয়েছি যে গানের মধ্যে ঢুকে যেতে হলো আর কি। আসলে ইচ্ছা হয়তো ওইভাবে ছিল না। আচ্ছা, এবার মেজবান, তোমার সাথে আমার অনেক পরিচয়। তোমার, আপনি বিব্রত বোধ না করলে একটা কথা বলি। হ্যাঁ, মেজবাও কিন্তু 2টা মানুষ যে বসে আছে না, মানে এই 10টা বাড়ি ওপারে আর এপারে খুলনাতে 2টা ব্যান্ড। আর আমার পাশে বসে আছে যে আমাদের ঢাকার, আমাদের ব্যাচের ঠিক তার আগে রিলিজ হয়েছে ফজলেরটা, নোভা। আর এই 2টা ব্যান্ড কিন্তু যে 10টা বাড়ি পরে আগে পড়ে। ইয়েস, খুলনায় যেখানে আপনি যেতেন। তো এখানে কি মানসিক কোনো কম্পিটিশন থাকতো নাকি? একেবারেই না, এটা হেলদি কম্পিটিশন তো আমার মনে হয় থাকা উচিত। একেবারেই না। আমি এবার কখনোই কিন্তু ওইভাবে বুঝি নাই। ছোট্ট জিনিস বলবো, তুমি ভাগ্যকে কতটা বিশ্বাস করো? হ্যাঁ, করি, সম্পূর্ণ করি, 100%। এই ভাগ্য যখন তোমাকে দুঃখ দেয় এবং সুখ দেয়, কি মনে হয় তখন?
সেটা ওই এটা কি বলে, এটা অবধারিত, মেনে নিতে হবে, সেটাই। মেনে নাও কি? অবশ্যই, নিশ্চয়ই। জীবনে কেঁদেছো কোনো সময়? না, তেমন মুহূর্ত খুব একটা আসেনি। প্রথম প্রেমের স্মৃতিতে কিছু মনে পড়ে? হ্যাঁ, অবশ্যই, করবে না কেন। কেঁদেছিলে না খুব খুশি ছিলে? প্রথম প্রেম কান্নার কিছু ঘটনা ঘটেছিল না না, তখন? কান্নার কিছু ঘটেনি। কিছুই ঘটে না, কিছু ঘটেনি। গুড, ভেরি গুড। আচ্ছা, এবার তুমি তাহলে জি। তোমার এই ফেলে আসা দিন, যেটাকে ফেলে আসা বলি না, আমাদের কথায় বলতে হয়, তোমার দুঃখ এবং সুখের মধ্যে কোনো স্মৃতি আমাদেরকে শোনাও। দুঃখ সুখ, হ্যাঁ, এরকম কিছু কিছু বিষয় আছে। কয়েকটা ঘটনা আছে আমার লাইফে। একটা হয়তো আমি অ্যাকনোলেজ করেছি আমার ওই একটা অ্যালবামে। প্রথমত একটা ছেলে, ওই ও ছিল ব্লাড ক্যান্সার ছিল। তো আমাদের একটা ফ্রেন্ডের মাধ্যমে ও এসেছিল যে এই ছেলেটা আপনার একটা প্রোগ্রাম দেখতে চায়, একটু তখন আসেনি, একজনের কথা বললো আর কি, ঠিক আছে তুমি নিয়ে এসো, আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে শো আছে। তা আমাদের ট্রান্সপোর্টে ওকে নিয়ে গেলাম। তারপরে পরে তো বেশ কয়েক বছর পরে শুনলাম সেটা নেই আর কি। তো ওইটা আমার ভালো লাগে যে ওর একটা ইচ্ছা পূরণ করতে পেরেছি। এইটা মানে দুঃখ সুখ যেটাই বলেন। এরকম আরও দুটো ঘটনা হয়েছে। তো আমি একটা মেয়ে, সে তার আমাদের ওখানে নামটা দিয়েছি তার, সোহেলি, আমার ওই একটা অ্যালবামে দিয়েছি। তো একটা ওই ছোটো ভাই ওই এসে বললো যে এরকম আমার আপু আপনাদের গান খুব পছন্দ করে, তা ও তো আসতে পারবে না, ওই আপনার সাথে খুব দেখা করার ইচ্ছে আর কি। তা আমি পরে নিজেই গিয়েছিলাম আমাদের বাসায় আর কি। তোমাদের এই যে প্রতিবেশী তোমরা পাশাপাশি, জি, চাও আর না চাও তোমরা কিন্তু অঘোষিতভাবে কিছুটা প্রতিদ্বন্দ্বী থেকেই যাও। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা কিন্তু মানতেই হবে। জি জি। কেননা গ্রহণযোগ্যতা সবারই আছে, কিন্তু ভিন্নভাবে থাকে। দেখা গেল ওই পাড়ার সুন্দরী মেয়েটার ওর খুব ভক্ত, তোমাকে দেখে হাসে কিন্তু এড়িয়ে চলে। আবার তোমার যে ভক্ত, সে তোমাকে ছাড়া কিছুই বোঝে না, সেখানে টিপু আসুক আর ফেরদৌস ওয়াহিদ আসুক, জি জি জি। কিচ্ছু না। তো সেই দিনগুলো কি তবে মনে হ্যাঁ, পড়ে তোমার? ওরা যখন অ্যালবামটা করবে তখন ওরা একদিন আমাদেরকে, আমাদের যে ব্যান্ড ছিল, ইনভাইট করলো যে একদিন আসো, আমরা এক্সচেঞ্জ করি, আমরা একটু বসি এবং আমরা এই গানগুলো করছি এগুলো। তখন আমার কিছু কিছু গান এত ভালো লাগলো এবং একটা বিশ্বাস ছিল ওদের অ্যালবামটা হবে আর কি। এটা আমার একটা ছিল, দৃঢ় বিশ্বাস ছিল। এবং ওখান থেকে আমি কিছু পেয়েছি যে ও যে কী ধরনের গান করছে। যেমন ওদের একটা গান করেছিল আপনার ওই ভণ্ড বাবা, একটা গান করে একটা 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 বিষয়ের উপরে। তখন আমার মাথায় একটা চিন্তা হলো যে তাহলে আমরা এরকম একটা করতে পারি। তা আমরা আবার করেছিলাম রাজনীতি, একটা গান করেছিলাম, হাল জামানের রাজনীতি। পার্ট 1 পার্ট 2 আছে। হ্যাঁ, পার্ট 2 আছে আর কি। হ্যাঁ বাবু, তোমার কাছে পরে আসছি, আমি একটু ফজলের সাথে একটু কথা বলি। আচ্ছা, তোমাকে যদি বলি তুমি তোমাকে একটু সমালোচনা করো, কিভাবে করবে তোমার মন্দ দিকটা? আমাদের ব্যক্তিগত জীবনে ভালো মন্দর ভালোটাই আমরা প্রকাশ করি। যে আজকে যেহেতু ফেরদৌস ভাই আমাদের একটা চমৎকার সুযোগ দিয়েছে মন্দ কথাটা বলার, তো আমি মন্দটাই বলতে চাই। খারাপ দিকগুলোর একটা ছিল, আমি ছোটোবেলায় প্রচণ্ড দুষ্ট ছিলাম আর কি, যেটাকে আমরা ডান পিঠে বলি। তুমি দুষ্টুমি করতে জানো? হ্যাঁ। এখনো কিছু ছোঁয়া আছে? হ্যাঁ, আমি প্রচণ্ড দুষ্ট ছিলাম স্কুল লাইফ থেকে একেবারে। বিকজ আমার জন্ম তো পুরান ঢাকায়। বেসিক্যালি আমাদের একটা দুর্নাম আছে পুরান ঢাকার লোকদের, যে পুরান ঢাকার লোকজন একটু দুষ্ট টাইপের হয় আর কি। তো তার চাইতেও বেশি দুষ্ট ছিলাম। স্কুল লাইফে আমার যেটা মনে আছে, তো আমার স্কুলটা ছিল ঢাকা কলেজিয়েটি স্কুল, যেটা আর কি সদরঘাটের মোড়ে। ওইখানে একটা ফায়ার ব্রিগেড আছে, ফায়ার ব্রিগেডের মেইন অফিসটা এখানে ছিল। তো ফায়ার সার্ভিস তখন একটা ফুটবল টিমও ছিল। আমি যেটা বলছি, ইট ওয়াজ ব্যাক ইন এই 74-75 কথা আর কি। তো ফায়ার ব্রিগেড সেকেন্ড ডিভিশনে ওরা চ্যাম্পিয়ন হয়েছে আর কি, খুব স্ট্রাগল করে চ্যাম্পিয়ন হয়েছে। ফার্স্ট ডিভিশনে ওরা উঠবে। আমরা তখন আবহনী বা এই জাতীয় কিছু সাপোর্ট করতাম। তো ফায়ার ব্রিগেড যেহেতু ফার্স্ট ডিভিশনে উঠছে, তো ওরা খেলে যাচ্ছিল, ওই আমাদের স্কুলের গলি দিয়ে যাচ্ছিল। তো ওই ওদের বাস টাস নিয়ে আর ফায়ার ব্রিগেডিয়ার ধুমধাম করতে, ব্যান্ড ট্যান্ড নিয়ে খুব হইহুল্লা করতে আমাদের গলি দিয়ে যাচ্ছে। ওখানে বাটার একটা মোড় আছে, ওখানে একটু ন্যারো হয়ে গেছে। তো আর ওখানে আমাদের প্লেয়িং গ্রাউন্ড আর কি, মাঠটা। তো ওই সময়ে যে ওইটা আমার খুব খারাপ লাগতেছিল যে ফায়ার ব্রিগেড এখানে চ্যাম্পিয়ন হয়ে গেছে। ওদিকে পছন্দ ফুটবলে যেটা হয় আর কি,
পছন্দ করি না। তখন ওই স্কুল থেকে ওই মাঠের পিছনে কিছু ইট টিট থাকে, ওই ইট নিয়ে বড় একটা ইট নিয়ে ফায়ার ব্রিগেডের গাড়িতে বিশাল এক ঢেলা, ওইখানে বোধহয় কারো মাথা টাথা ইয়া হয়ে গেছিলো। তো ওরা এখানে স্টপ করে সব চলে আসছে আমাদের ভিতরে, মাঠের স্কুলের ভিতরে। স্কুলের ভিতরে এসেই তো ওরা দেখতে পেয়েছিল হয়তো আমাকেই ধরে, আমাদের যে হেড টিচার ছিলেন উনি ডক্টর কি এখন আশরাফুজ্জামান প্রবাবলি এরকম আর কি, ও ওনার কাছে নিয়ে গেছে। উনি তো যা করার পরে আমাকে ডিসি দিয়ে দিলেন। অলরেডি ডিসি হয়ে গেছিলো, সেটাকে পরে আবার ওয়েভ করা হয়, দেন ওইখান থেকে সেভ হয়ে গেছিলাম। তো এরপরে এই ধরনের মারামারি গোলাগুলি এইগুলোর মধ্যেই আমার স্কুল লাইফ কলেজ লাইফ কেটেছে আর কি। আচ্ছা, তাহলে তুমি একটা জিনিস বলো তো, দুষ্ট ফজল থেকে হ্যাঁ গায়ক ফজল কিভাবে হলো? এটা আসলে এই আপনি ভাগ্যের কথা বলছিলেন, অনেকটা এরকমই। আমি ওই স্কুল থেকে স্কুল লাইফে আমি ওই খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকতাম। ওই সময় ক্রিকেট খেলতাম, ফরাসগঞ্জে ফার্স্ট ডিভিশন লিগে খেলেছি, টেবিল টেনিস খেলেছি ফার্স্ট ডিভিশন লিগে। তো এইগুলো করতে করতে আদমজি কলেজে অ্যাডমিশন হয়ে, আদমজি ক্যান্টে আমার অ্যাডমিশন আর কি, কলেজ লাইফে স্টার্ট হলো। ওইখানে ওই সময়ের চিফ জাস্টিস ছিলেন, ওনার ছেলে রেজা আমাদের সাথে পড়তো। ওকে আমি প্রথম আমার লাইফে আর কি গিটার প্লে করতে দেখলাম, লাইভ যেটা আর কি 81-82 দিকে। তো ওই গিটার প্লেয়িংয়ের আমার সবচাইতে অ্যাট্রাকটিভ ইয়েটা লাগলো যে একটু স্কুলে এমনি গান টান করতাম, কর্ডিংটা আর কি, ফ্রেডবোর্ডের উপরে যে কর্ডিংটা। তো আমি দেখতাম যে সে ফ্রেডবোর্ডের উপরে থাকলে পিচটা হাই হয়ে যাচ্ছে, নিচে আসলে দেখলাম স্কেলটা একটু নিচের দিকে আসতেছে। এইটা আমার কাছে খুব স্ট্রাইক করলো, যে বিকজ অফ কর্ডিংয়ে আর কি, হয়তো আমরা জি ধরলে যেটা থাকে ডিতে গেলে আর একটু উপরে উঠে যাবে, ডিতে যে ফ্রেড উপরে যে ধরলো, এইটা আমাকে খুব স্ট্রাইক করলো যে এটা কীভাবে হয়, নিচে নামতেছে, হাই পিচে যাচ্ছে, হাই ইয়াতে করে টিউন ওঠার কথা নিজে। এইটা আমি ওর কাছে পছন্দ, যে এটা কীভাবে হয়। ওটা তো আমাকে পরে বলে গেলো কর্ডিংটা কীভাবে করায়, ওর এটা তোমাকে দোস্ত গিটার শিখতে হবে। দ্যাটস গুড। হ্যাঁ, ওই প্রথম আমার গিটার শিখতে হবে, এই আমি লাগলাম যে গিটার শিখতে হবে মানে, তাহলে ঠিক আছে। এরপরে তো আমরা তখন গান টান শুনতাম এমনি, তো ওই সময় আমাদের ব্যান্ড বলতে বা মডার্ন মিউজিক বলতে আমরা তো আপনাদের দেখে, আপনি আজম ভাই ওনাদের দেখে আসছি। তো ওইটা আমি পিক করার জন্য ওর পিছনে লাগলাম, যে কোনোভাবেই হোক এই গিটারটা আমাকে ওর কাছ থেকে নিতে হবে। তো ও থাকতো মিন্টু রোডে চিফ জাস্টিসের বাসায়, লুকায় লুকায় আমরা যেতাম আর কি। বাবা তো প্রচণ্ড রাগী এবং ওকেই গিটার বাজাতে দেয় না লেখাপড়ার জন্য। তো আমরা বিকালে লুকায় টুকায় ওই ওদের ওয়াল টপকায় যেত, বিকজ ওই আপনার গার্ড যদি জানতো তাহলে ইনফর্ম হয়ে যেত চিফ জাস্টিসের কাছে, ওই বাসায় এন্ট্রি নাই। আমরা ওয়াল টপকায় যে ওইখানে ঢুকে ওর জন্য আবার খাবার দাবার নিয়ে যেতে হতো, সিঙ্গারা টিঙ্গারা এটা সেটা না, তো এমনি করবে না। তো ওই বাসায় আস্তে আস্তে গিটারটা ধরলাম। এই গিটার ধরতে যেই প্রথম যেটা টিউন করলাম দুঃখু কান্দে, আমার ফার্স্ট অ্যালবামের গান, এক ডি মেজর ধরেই ওই যেটা ডি মেজর শিখলাম ওইখান থেকে আমার গান শুরু, গান লেখা, কম্পোজিশন সব কিছু ওই আসলে এক ডি মেজর। জীবনগুলোই এমন, কখন কোত্থেকে কি ঘুরে যায় কেউ জানে না। আপনাকে একটু আগায় দিতে পারি আমি ওর একটা ছোট্ট ব্যাপারে। স্কুলের ডান পিঠেটা ও নিজেই স্বীকার করলো তো আমাদের সামনে, না ডান পিঠে ছিল ও, স্কুল পলাতক মেয়েও পছন্দ। এটা কি বলে? ইটস এ টাইটেল সং অফ our ব্যান্ডের একটা সং আছে। স্কুল পলাতক মেয়ে, এটার আরেকটা হিস্ট্রি আর কি, ওই যে দুষ্টটা স্কুলে অনেক ঝামেলা আছে। ওর জীবনে কি পালিয়ে কেউ এসেছিল? হ্যাঁ এসেছিল, ওইটাও ওই পুরান ঢাকাতেই আমাদের স্কুলের পাশে ছিল বাংলা বাজার স্কুল, একটা মেয়েদের গার্লস স্কুল। তো আসা যাওয়াতে ক্রসিং হতো, একসাথে ছুটি হতো। তো ওই সময় কারো কোনো এক মেয়ে আর কি, এখন জানি না সে কোথায় আছে, তো ওর সাথে যেটা বলো আর কি। টিপু মেজবা দেখলি তো, জীবনে সারা জীবন শুনে আসলাম আমরা পালাই, এখানে তো দেখা যাচ্ছে আমি এটাই মনে করি অপোজিট পালিয়ে চলে আপনাকে মনে করিয়ে দিলাম এটা জোরে। হাত মিলাও হাত মিলাও। গুড। আচ্ছা শোনো, এবার তুমি সরাসরি তোমার এই প্রতিভাটা দেখাও। এই নিয়ে তুমি অনেক বহু বড় বড় পুরস্কার পেয়েছো। তুমি এই মুহূর্তে এই দুজনের সাথে মনে করো তারা তোমার ছোটবেলার বন্ধু, কোনো না কোনোভাবে তারা তোমাকে মনে কষ্ট দিয়েছে, একটু ঝগড়া করো। এটা তোমার এই অভিনয়টুকু দেখতে চাই। আচ্ছা, জাস্ট ঝগড়া করার ওর দিকে তাকিয়ে সিরিয়াসলি দুজনের সঙ্গে। যেমন টিপু স্টুপিড একটা, হ্যাঁ খুব যাতায়াত টাইপের ছেলে, বিকজ ওর মনের মধ্যে যে মনটা আছে এটা আসলে ডলিয়াপা মারা যাওয়ার পর নষ্ট হয়ে গেছে।
ও মনুষ্যত্বের থেকে একটু বেরিয়ে এসছে, খুব স্ট্রেট কাট চলে। আমার খুবই বিরক্ত লাগে, মাঝে মাঝে মনে হয় ওকে ঝাঁকায় আছাড় দিই এবং মাটিতে পুঁতে দিই। রিজন একটাই, এত খেপে যাই আমি, একটাই রিজন, ওর মধ্যে থেকে ধীরে ধীরে হিউম্যানিটি মানে কেমন, যে আমার বন্ধু, হ্যাঁ আমি বলতেছি ওর জন্য আর করিস না, স্টপ ইট, এরপরে তুই কিন্তু ব্রেক হবি, শাটডাউন খাবি, তোর বাপের কি, আমার ইচ্ছা আমি করব। এই যে এইটা না, মানে আমার মনে হয় মাঝে মাঝে আমি টিপে মেরে দিই। আবার যখন কাউকে দেখতে পারে না, না আমি তার সাথে কথাই বলবো না, তুই কথা বল, এটাই ভদ্রতা। একটু অভিনয় করে দেখানো ওর সাথে। স্টুপিড, মনে করেন ও বসে আছে, কি হয়েছে টিপু, যা ওর সাথে কথা বলতে হবে, এরকম করিস না, হ্যাঁ যা বেটা, কথা বলতে এটা কি কইছি না তোর, যা যা সাউন্ড, ওরে নিয়ে যেত, ওরে নিয়ে যা, আর তুই আমার সাথে আরেকবার কথা বলবি না, তোর না ফোন না কি নষ্ট হয়েছে, সবাই মিলে। আচ্ছা, যারা বসে আছেন টিভি স্ক্রিনের সামনে বা দেখছেন মোবাইলে, যেটাই হোক, এমন একজন মানুষ বাবু, যাকে আমি অত্যন্ত স্নেহ করি, অত্যন্ত ভালোবাসি, বহু বছর থেকে তার সাথে আমার ওঠা বসা পরিচয়। ওদের বাড়িতে আমি বহু গিয়েছি, ওর আম্মাকে আমি খালাম্মা ডাকতাম, উনি আজ নেই। ওনার হাতে অনেক খেয়েছি, খুলনা যাওয়া মানেই ওর বাড়িতে থাকা। ওর বড় ভাই পান্না, সে এসেছিল আগে। এদের সঙ্গে আমার একটি পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে। ব্যক্তি জীবনে হাইলি ট্যালেন্টেড একটা ছেলে, কি অভিনয়, কি সঙ্গীত, কি সামাজিক, সব কিছু মিলিয়ে। বাবু এই সবার মাঝে আপনারা এতক্ষণে বুঝেছেন সে কতটা জনপ্রিয়। এই জনপ্রিয় শিল্পীদের মাঝে সে একজন জনপ্রিয় শিল্পী। তো এখানে আমার নিজেরও খুব পছন্দ। বাবুর বিশ্লেষণ দিয়ে শেষ করা যাবে না, আমি সরাসরি প্রশ্ন রাখি, বাবু তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি এই মুহূর্তে, কারণ আমার একটা জিনিস ভালো লাগে, মানে মানুষ বলে না, আমাদের মুভি ছিল না গডফাদার, লাইকে, বা আমরা যদি মানে ওয়ার্ল্ডে যদি আপনি ধরেন, হলিউডের যদি স্টোরিগুলো ধরেন, যে গডফাদার মিন সে কার্টেল, সো মিউজিকের কার্টেল যদি কেউ থাকে, সেটা হলো আমার বস একজনই বাংলাদেশে, সে হলো ফেরদৌস রাইট, যেটা আমি তিনজনকে খুব, তুমি আমাকে লজ্জা দিলে, স্ট্রংলি বলছি। আমি তো লজ্জা পাই। ওমা, আপনি যদি আমার বন্ধু ফাজলকে প্রশ্ন করতে পারেন কত ডান পিঠে ছিল আর মেয়ে পালিয়ে এসছে, আমি কেন এই ঈদের সময় আপনাকে এই প্রশ্নটা করতাম না যে আমার বস কে ছিল? আমার বস গাড়িতে গেলেও 70s-এ 4টা গাড়ি থাকতো সাথে, ফেরদৌস রাইদের সাথে 4টা গাড়ি থাকতো তার নিজের। না, ইনফ্যাক্ট একটা কথা বলি ফেরদৌস ভাই, আপনারা যে কটা মানুষ মিউজিক শুরু করেছিলেন, আপনারা কিন্তু আমাদের ড্রিম ছিলেন, এবং আপনারা আসলে যা পাইছেন আমরা তার কিচ্ছু পাইনি। বাংলাদেশের মানুষের যে ভালোবাসা বা যেটাই বলেন, মানে আপনাদের খ্যাতির তুঙ্গে থাকার যে ব্যাপারটা, সেই জিনিসটা তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের দেশে থাকছে না। আপনারা যেটা পেয়েছেন, আই ডোন্ট থিংক আমরা কেউ, আমি না ভালোবাসা কিন্তু তোমরা দেখেছো, শেষ করতে পারিনি আপনার এই ক্লুটা। তোমার নিচে তারাতে যখন আমি ম্যানেজার ছিলাম, যে কিচ্ছু না, আচ্ছা ঠিক আছে পান্না থাকতে দিবে না তোকে, বাবু আমার ম্যানেজার বলে ঘোষণা দিয়ে দিলা, কিন্তু একবার ভাবলা না যে পান্না কি মেন্টাল অত্যাচারটা আমাকে করবে? ও তো এমনি একটা জিনিস ভাই। এখন কি করলো, ওয়েভস আসলো তোমার ওখানে, ডোন্ট ইউ রিমেম্বার দ্য ব্যান্ড টিপু ওয়েভস ফ্রম জার্মান থেকে আসছে, জার্মান থেকে ওয়েভস আসছিল, পাখি উড়ে যায়, সাউন্ড আর গানে আমার পাখি উড়ে যায়, হ্যাঁ আমার মাথায় ঘুমে, আচানক রাতের বেলা উনি পাখি বলে উড়ে যেতেছে, বলে বিল্ডিং ভেঙে যাচ্ছে। সো এটা যে একটা সাক্ষী, তোমার মডার্ন, তোমার ড্রামস কেনা, তোমার প্রত্যেকটা যন্ত্র কেনা ওই আমলে। আজকে টিপু, ফজল একটা গিটার কিনতে গেলে, মেজবা একটা কিছু কিনতে গেলে খুব কোম্পানি দেখে, এইটা দেখে। ইউ ডিড ইট 70s ম্যান, ইন ফ্রন্ট অফ মি। একটা জিলদিয়াল হাইয়েট, তোমার মনে আছে, এটাই বড় কথা। অফ কোর্স। কেন তার এই উদার উক্তি, কারো প্রশংসা, কারো ভালোবাসা, সে কোনো কৃপণতা করে না, মুখের উপরে বলে দেয়। আচ্ছা, আমরা তো আজকে এই সুন্দর ক্ষণে বসে আছি, কি তোমাদের থেকে দু লাইন করে গান শুনবো না? এটা কি হতে পারে? ছোটবেলায় যদিও আমার গিটার থেকেই, আতমজির কলেজের গিটার থেকে আমার মানে প্রফেশনাল মিউজিকের দিকে চলা, ট্রান্সফার আর কি, বাট গান ছোটবেলায় আমরা একেবারে 2-3 থেকে আমরা গান করতাম। আমাদের পরিবারটা ছিল একটা মিউজিক্যাল ফ্যামিলি টাইপের, সবাই গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতো। তো ওই সময় আমাদের 2টা ইনস্ট্রুমেন্ট ছিল, একটা ছোট বঙ্গ, দেন একটা ট্যাম্বোরিন আর কি। তো বঙ্গটা আমি কাউকে শেয়ার করতে দিতাম না, ওটা আমি প্লে করতাম এবং গানও আমি করতাম, আর অন্য যারা কাজিনরা থাকতো সবাই গানটা কোরাস করতাম আমার সাথে। তো
তো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা ওই সময় আমাদের গান বলতে যে কয়েকজনকে আমরা আমাদের আইকন ছিল মিউজিকের, তার মধ্যে ফেরদৌস ভাই, আজম ভাই, ওনাদের গানগুলোই। আর আমাদের ফ্যামিলিতে যত বিয়ে বা অন্য বার্থডে যে প্রোগ্রামগুলো হতো ওইখানেই এই আমাদের ছোট্ট, এটাকে তখন ব্যান্ড তো বলা যাবে না, এটা একটা আবার খ্যাপও বলা যাবে না এখনকার মতো। তো এই আমাদের টিমটা যে এখানে গান করতাম, তো এখানে কমন যে গানটা ছিল সেটা হচ্ছে এই গানটা আমি করি, তো আমার ধারণা সবাই আমার সাথে গাইতে পারবে। শিওর। এমন একটা মা দে না, এমন একটা মা দে না, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে জানে। সবচেয়ে মজা হলো গানটি আমি একদিন লেখক তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা অপু তুমি গানটা কি মনে করে মা কাকে সম্বোধন করছো? আমাকে বললো তুমি বলো তুমি কাকে করো, কেন আমি তো মাকে করি, ভিডিওকে আমি তোমার ভিডিও দেখি করি, কিন্তু আমি মূল সম্বোধন করছি দেশটাকে, এই দেশের এটাই ছিল তার মুখের কথা। এবং আজকে দেখলাম যে ফজল যেটা করলো সেটা আজীবন ছোটবেলা থেকেই হতো, তার দেশের প্রতি একটা মমত্ববোধ, মায়া মমতা সবই ছিল। আমার মনে তোমাকে ধন্যবাদ, এটা আমার গান বলে না, এটা বাংলাদেশের একটি গান, একটি বাণী সমৃদ্ধ গান যেটি বাংলাদেশের সবার ভালো লেগেছে। টিপু, এখন তোমার গানটি শোনার অপেক্ষা আছে। আকাশের বুক চিড়ে যদি ঝরে জল, বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছ, সরোবরে যদি ফোটে রক্ত কমল, অনুভবে বুঝে নেব মান ভেঙেছ, মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি, বাহ, কি সুন্দর আকাশের নীল যদি আধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখোনি। বস, এটা একটা মজা আছে, তোমার অনেক গানের মতো এই গানের একটা চ্যাপ্টার ছিল। এই গানের পরে আমরা প্রচুর চিঠি পেয়েছিলাম, আর কত মাঝরাতে জেগে থাকবো। না সত্যি গানটির কথাগুলো এত চমৎকার। এটা এহসানের লেখা, এহসান। জীবনে একটাই গান। টিপু বলো তো তুমি জি। এই গানের যে কথা, এর যে মর্ম, তুমি কি মন থেকে উপলব্ধি করেছো কখন? অ্যাবসলিউটলি, না হলে ফেরদৌস ভাই অদ্ভুত একটা ব্যাপার, এই গানটা এত মানুষ গেয়েছে, এতভাবে গেয়েছে, আমার খালি আফসোস হয় কেন আমি যেভাবে গাইলাম ওইভাবে হয় না, আবেগটা আমার মনে হয় না। বহুবার এবং আপনি মানে বস তুমি অবাক হবা, এই গানটা প্রথম যখন করছিলাম তুমি আমার মাথার উপরে ছোটবেলায় বসনোবা বিটটা এমনভাবে ঢোকানোর চেষ্টা করছিলে আমার শৈশবে, কারণ অফসিউটটা আমার পরের জেনারেশন, আগে হলো তুমি, সো দ্যাট তুমি আমার মধ্যে বসনোবাটা ঢুকেছিল রাখি থেকে। ডোন্ট ইউ রিমেম্বার দ্যাট সং রাখি? তো রাখি গানটা যখন রেকর্ড করতেছিলাম 8 নম্বর রোডে, তখন পান্না ভাই হলো সাউন্ড ইঞ্জিনিয়ার, আমি হলাম ট্যান্ডন, জাস্ট ফেরদৌস ভাইদের গায়ের জোরে থাকি, আমি তার ম্যানেজার, আগায় দিই সব কিছু। তো আমার মনে আছে আমি যখন গিটার আর কিবোর্ড মুছে দিচ্ছিলাম পান্নাকে, তখন তুমি বারবার চিল্লাতেছিলা জুনের সাথে, না না আই ওয়ান্ট বোসানোবা বোসানোবা, আমরাও কিন্তু সেম এই গানটা প্রথমে বোসানোবাতে করছিলাম। জি, আমার কি বলবো তোমাকে, জি। তুমি এমন এমন গান করেছো যেগুলা গানের সুরের চাইতে প্রেমের বাণী ছড়িয়ে বেরিয়েছে বেশি, তোমাকে তুলে নিয়ে গেছে বহুদূর। আজকে শোনাও না, আমরা একটু নতুন ভাবে পেছন ফিরে যেমন যাই, কিছু পেছনের প্রেমেতেও চলে যাই। এই জীবনে তুমি ছাড়া আর কিছু নাই, হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চায়, দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, পেলে আসা দিনগুলো মনে পড়ে যায়। বাহ, বাহ। আচ্ছা, আমরা একটু প্রসঙ্গে চলে যাই, সেটা হলো আমাদের যারা তোমাদের অগ্রজ, আমাদের বন্ধু, এবং আজকে আমরা অনেক দূরে আমাদের ছেড়ে চলে গেছে আজম খান, ফিরোজ শাহ, ফকির আলমগীর, পিলু মমতাজ, এদেরকে খুবই মনে পড়ে, এবং আমি জানি এরা সবাই তোমাদের ইন্সপিরেশন। এবং
এখন এখানে যেটা আমি বলবো, চলো সবাই মিলে ওদেরকে একটি সম্মান আমরা দেই, 2 লাইন করে ওদের গান করি না সবাই? হ্যাঁ, আপনি এই গানটা আমরা করি। আমরা আরেকটা মেসেজ দিই আজম ভাইয়ের সম্পর্কে। আমরা সবাই সালেকা মালেকা গানটা জানি। সালেকা মালেকার একটা সেকেন্ড ভার্সন ছিল, আজম ভাই বেঁচে থাকতে শেষ এই গানটা গেয়ে গেছিল। তোমরা কি এটা কেউ শুনেছো? সে গানটা হলো সালেকা মালেক এখন কোথায় আছে। এইটা যখন কনসেপ্টটা আমি আর মনিজামান তাকে বলছিলাম যে এরকম একটা গান করতে চাই, এই ছেলেটা খুব ঘুরতেছে, আজম ভাই তুমি গায়ে দাও। দূর বাবু, এটা সম্ভব নেই গিয়ে নিয়ে সালেকা মালেকা কই আছে এটি ভাইবা। আমাকে এটা কিন্তু বাঙালি ভাববে 10 বছর পরে। এবং বিলিভ মি, ওই গানটা লেখা হইলো এবং আজম ভাইকে আমি বাসার থেকে এনে ওই শেষ ওই গানটা গাওয়াইলাম, সালেকা মালেকা এখন কোথায় কেমন আছে। আমি সিরিয়াসলি এই মানে দর্শকবৃন্দদেরকে তো সবাইকে বলতে চাই যে আজম খানকে যারা ভালোবাসেন তারা সত্যি আজম ভাইয়ের শেষ গানটাও শুনেন, যে সালেকা মালেকা এখন কেমন আছে। এটি ইমপ্রেস অডিও ভিশনে রিলিজ করা অডিওটা আছে, ভিডিওটা আমরা আজম ভাইয়ের পুরোপুরি করতে পারিনি, কিন্তু মিনিমাম একটা ভিডিও আছে আর গানটা আছে। সিরিয়াসলি এটা আজম ভাইয়ের জীবনের শেষ গাওয়া, ওই গানটা গাওয়ার কিছুদিন পরে উনি মারা যান। 4 লাইন হয়ে যাক। ওরে সালেকা, ওরে মালেকা, ওরে সালেকা, ওরে মালেকা, ওরে ফুল বানু পারলি না বাজাতে, ওরে সালেকা, ওরে মালেকা, ওরে সালেকা, ওরে মালেকা, ওরে ফুল বানু পারলি না বাজাতে, ওরে সালেকা। মন তুই দেখলি না রে, চিনলি না রে, মন মানুষ বিরাজ করে আমার দিল্লীশ্বরে, আমার দিল্লীশ্বরে, আমার দিল্লীশ্বরে। ও সখিনা, ও সখিনা গেছস কিনা ভুইলাই আমারে, ও সখিনা গেছস কিনা ভুইলাই আমারে। একদিন তো চলে যাব, ঘরের ঘরনি হব, আঁচল বাঁধতে পারবি ও মা তোর পায়ে পড়ি, দুষ্টুমি যদি করি কখনো, মা তুই রাগ করিস না। এই যে গানগুলো যারা করে গেছে, ফেলে রেখে গেছে স্মৃতিগুলো, তাদের ইন্সপিরেশন নিয়েই সবাই তাদেরকে স্মরণ করতে চাই। স্মরণ করতে চাই আমাদের সেই পূর্বসূরির মধ্যে, আমাদের সমসায়িক, আমার তোমাদের পূর্বসূরি লাকি আকান্ত এবং ছোট্ট 2টি মানুষ চলে গেছে, নয়ন এবং হ্যাপি আকান্ত। এরা এতই ট্যালেন্টেড যে এটা ভুলে যাওয়ার মতো না। অনেকে অনেক কিছু জানে। এই 2টি মানুষ প্রায় আমার কাছে আসতো, হ্যাপি এবং নয়ন। অনেক রাত তারা গান শোনাতো আমাকে, শুনে শুনে মাঝে মাঝে ভাবতাম এরা যদি বেঁচে থাকতো আজকে কি হতো এই বাংলাদেশের সঙ্গীত আকাশ। আসলে নিশ্চয়ই আরো ভারী কিছু হতো। অনেক ভালো লাগলো। আসলে আমরা সবাই মিলে স্রষ্টার কাছে একটি জিনিস কামনা করি, আমরা বাংলাদেশের সবাই মিলে, পৃথিবীর সবাই যেন এই ঈদের দিনগুলোতে, আনন্দের দিনগুলোতে আমরা আনন্দ করতে পারি, ভালো খেতে পারি সবাই মিলে। সবার সঙ্গে আজকে অনেক কথা হলো, তোমাদের অনেক কিছু জানলাম, খুব ভালো লাগলো, যা আগেও কখনো এতটা জানতাম না। যারা টেলিভিশনের সামনে বসে বা মোবাইলের সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখলেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখনো কেউ কিন্তু শেষ হয়ে যায়নি, যেন সবাই কিছু কিছু আবারও নতুনভাবে আপনাদেরকে কিছু উপহার দিতে পারে, এই কামনা করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি।